আসসালামু আলাইকুম। আজ 30 এপ্রিল 2025 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। বেরিয়ে এলো হাসিনার আমলে ভুয়া মুক্তিযোদ্ধা বানানোর গোপন তথ্য। ট্রাম্পকে বাগে আনতে যে কৌশলে এগুচ্ছে ডক্টর ইউনূসের সরকার। সেনাবাহিনীর প্রশংসা করলেন ডক্টর ইউনূস। এবার বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার। ওই সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন আকম মোজাম্মেল হক। মুক্তিযোদ্ধার তালিকা বৃদ্ধি, যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ না করা সহ বিভিন্ন বিষয়ে বিতর্কিত ছিলেন তিনি। তবে এবার জানা গেল সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন ভুয়া মুক্তিযোদ্ধা। মোজাম্মেল হক সহ বিগত সরকারের 7 মন্ত্রীর বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই তালিকায় আওয়ামী লীগের 2 সংসদ সদস্য, একজন বিচারপতি, সাবেক সচিব, আইজিপি, সেনা কর্মকর্তা সহ আরও 15 জন বিশিষ্ট ব্যক্তির মুক্তিযোদ্ধার তথ্য উপাত্ত যাচাই বাছাই শুরু করেছে তথ্য যাচাই বাছাইকারী প্রতিষ্ঠান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা। অভিযোগ প্রমাণিত হলে এসব প্রভাবশালী ব্যক্তির মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিল হবে। গত 13 এপ্রিল জামুকার চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজমের সভাপতিত্বে জামুকার 95তম সভা হয়। ওই সভা সূত্রে জানা গেছে, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক সহ দেশের বিশিষ্ট 22 ব্যক্তির মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে বিতর্ক রয়েছে। এই 22 জনের এই সংক্রান্ত তথ্য যাচাই বাছাই করতে তাদের তথ্য প্রমাণাদি যেমন আবেদন, তদন্ত প্রতিবেদন, সভার কার্যবিবরণী, গেজেট ও অন্যান্য প্রামাণিক তথ্য সংগ্রহ করে তদন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব ইরশাদ চৌধুরী বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত করার ঘোষণা দিয়েছে সরকার। এজন্য ভুয়া মুক্তিযোদ্ধার তথ্য দিতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নির্দিষ্ট ফর্ম প্রকাশ করা হয়েছে। যাদের মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট সংক্রান্ত নথিপত্র তদন্ত করা হবে তারা হলেন শেখ হাসিনার সরকারের 3 মেয়াদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, সাবেক বাণিজ্যমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান ও টিপু মুন্সি এবং সাবেক সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর মোজাম্মেল হোসেন। জানা গেছে, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক কোথায় প্রশিক্ষণ নিয়েছেন এবং কোথায় যুদ্ধ করেছেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এ নিয়ে তিনি নিজেও মুখ খোলেননি। বিতর্কটি শুরু হয় 1996 সালে। তখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা গেজেট প্রকাশ করে। সেখানে আকম মোজাম্মেল হকের নাম অন্তর্ভুক্ত করা হয়। এ নিয়ে আলোচনা সমালোচনা হয় খোদ জাতীয় সংসদেও। 2023 সালে উচ্চ আদালতে রিট পিটিশন করেন জামুকার সদস্য ও জাতীয় মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের মহাসচিব খম আমির আলী। মামলা নম্বর 15142। রিট মামলায় তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জামুকার চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হক সহ মোট 7 জনকে আসামি করা হয়। আদালতে মামলার আবেদনপত্র বিশ্লেষণ এবং বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুসন্ধান করে জানা যায়, ভারতে প্রশিক্ষণ নেওয়া 51,000 মুক্তিযোদ্ধার তালিকায় নাম নেই আকম মোজাম্মেল হকের। জাতীয় জাদুঘরে রাখা 1986 সালে তৈরি লাল মুক্তিবার্তার ভলিউম ঘষামাজা করে তার নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ রয়েছে। এই তালিকায় আরও রয়েছেন আওয়ামী লীগের 2 সংসদ সদস্য আমিরুল আলম মিলন ও মীর শওকত আলী বাদশাহ, সাবেক সচিব খন্দকার শওকত হোসেন, অতিরিক্ত সচিব তড়িৎ কান্তি রায় ও গোপালগঞ্জের তরুণ কান্তি বালা, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রকে চটাতে চায় না সরকার বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক নিয়ে দেশটির সঙ্গে আমরা দর কষাকষি করব, তাদের চটাবো না। এ নিয়ে আলোচনার জন্য 90 দিন সময় আছে। এর মধ্যে বিষয়টির সমাধান না হলে আমরা আরও সময় চাইব। বুধবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড ও এফবিসিসিআই এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত 45তম পরামর্শক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। প্রয়োজনে আরও সময় চাইব। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো হবে। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন 3 মাস সময় দিয়েছে। আমরা চাই এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রকে বোঝাতে পারি পাল্টা শুল্কের ফলে আমাদের রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরও বলেন, ট্রাম্পের শুল্ক নীতির কারণে ব্যবসায়ে প্রতিযোগিতা বাড়বে, তাই ব্যবসায়ীদেরও প্রতিযোগিতামূলক হতে হবে।
সরকার আইএমএফ এর ঋণের বিষয়ে চিন্তিত নয় জানিয়ে সালেউদ্দিন আহমেদ বলেন, আইএমএফ এর ঋণের ব্যাপারে আমরা খুব একটা চিন্তিত নই। ইতোমধ্যে সামষ্টিক অর্থনীতিতে কিছুটা উন্নতি হয়েছে। কর ছাড় বা কর রেয়াতের দিন চলে গেছে বলে মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন, রেয়াতের দিন চলে গেছে। আইএমএফ এর চাপে আছি, রাজস্ব বাড়াতে হবে, সরকারও চালাতে হবে। কোনো খাতে রেয়াত দেওয়া মানে সেখান থেকে কর পাবো না। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ঘর নির্মাণে বরাদ্দ অর্থের অর্ধেক খরচেই সফলভাবে কাজ সম্পন্ন করায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই প্রশংসা করেন। এ সময় চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বন্যা কবলিত পরিবারের মাঝে পুনর্বাসনকৃত ঘরের চাবি হস্তান্তর করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, বন্যা চলাকালীন দেশ জুড়ে ত্রাণ নিয়ে মানুষ ছুটেছে, সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়েছে। তবে প্রকৃত ক্ষতির মাত্রা বোঝা গেছে অনেক পরে। যারা ঘর হারিয়েছিল তাদের কোথাও যাওয়ার জায়গা ছিল না। তিনি জানান, ঘর নির্মাণে অর্থ সহায়তার বিষয়ে প্রস্তাব এলেও তিনি সরাসরি অর্থ না দিয়ে বিকল্প পদ্ধতির উপর জোর দেন। বলেন, টাকা হাতে দিলে তা সঠিকভাবে কাজে লাগবে না, ভাগ বাটোয়ারার সম্ভাবনা থাকবে। তখন আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে কাজটি করার প্রস্তাব আসে। জানতে পারেন সেনাবাহিনী এই প্রকল্প বাস্তবায়ন করবে, এতে তিনি স্বস্তি পান। ডক্টর ইউনূস বলেন, ঘরগুলো গুণগত মান বজায় রেখে তৈরি হয়েছে। যে অর্থ বরাদ্দ ছিল তার অর্ধেক খরচেই নির্মাণ সম্ভব হয়েছে। এটি সত্যি ব্যতিক্রম। সাধারণত বরাদ্দকৃত অর্থের দ্বিগুণ দাবি করা হয়, এখানে অর্ধেকেই সম্পন্ন হয়েছে। এটাই সবচেয়ে আনন্দের খবর। তিনি আরও বলেন, সেনাবাহিনী প্রমাণ করেছে যথাযথ তত্ত্বাবধান ও সঠিক ব্যবস্থাপনায় সরকারি অর্থ স্বচ্ছভাবে ব্যয় করা সম্ভব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যান চালক জব্বার আলী হাওলাদারকে হত্যা চেষ্টার মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের 7 দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম তার রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষ তার জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে সর্বোচ্চ রিমান্ডের আবেদন করেন। পরে আদালত আদেশ দেন। এর আগে মঙ্গলবার বিকালে বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক সিদ্দিককে আটক করে। পরে তাকে রমনা থানা থেকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের 19 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 109 জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন ভ্যান চালক জব্বার আলী হাওলাদার। এর আগে ছোট পর্দার অভিনেতা সিদ্দিককে মারধরের একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় জামা কাপড় ছেঁড়া অবস্থায় তাকে একদল যুবক টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। এ সময় সিদ্দিক কান্নাকাটি করছিলেন এবং যুবকদের মধ্যে কেউ কেউ তার গায়ে হাত তুলছিলেন। তারা আওয়ামী লীগের দোসর বলে স্লোগান দিচ্ছিলেন। জানা গেছে ঘটনাটি ঘটেছে ঢাকার কাকরাইল এলাকায়। ভিডিওতে দেখা যায় প্রকাশ্যে মারধর ও স্লোগানের মধ্য দিয়ে সিদ্দিককে থানায় নেওয়া হয় এবং পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে যারা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ করেছেন তারা কোনো রাজনৈতিক দলের কর্মী কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে এক ব্যক্তি ধারা বিবরণী দিতে বলেন, আমরা সিদ্দিককে আওয়ামী লীগের দালাল হিসেবে পুলিশের কাছে হস্তান্তর করেছি। অভিনেতা সিদ্দিক আওয়ামী লীগ সরকারের আমলে গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে একাধিকবার সংসদ নির্বাচনের মনোনয়ন চেয়েছিলেন। এবার ভারত পাকিস্তান যুদ্ধের খবর। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কার্যত চরমে পৌঁছেছে এবং উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে। এমনকি আগামী 36 ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা করতে পারে বলে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছে দেশটি। এমন অবস্থায় উত্তেজনা ছড়িয়েছে কাশ্মীরের আকাশে। ভারতীয় বিমান বাহিনীর 4টি রাফাল যুদ্ধবিমান কাশ্মীর অঞ্চলে টহল দেওয়ার সময় পাকিস্তানি যুদ্ধবিমান দেখে পালিয়ে গেছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। সংবাদ মাধ্যমটি বলছে, পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনা যখন চরমে, তখন বুধবার পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজ দাবি করেছে ভারতীয় যুদ্ধবিমান রাফাল কাশ্মীর অঞ্চলে টহল দিতে গিয়ে পাকিস্তান বিমান বাহিনীর প্রতিক্রিয়ায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বিমান বাহিনীর 4টি রাফাল যুদ্ধবিমান কাশ্মীরের ওপর দিয়ে উড়ছিল, যদিও ওই বিমানগুলো নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেনি। পাকিস্তানি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বলা হয়, পাকিস্তান বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে ভারতীয় বিমানগুলো শনাক্ত করে। তাদের প্রস্তুত প্রতিরক্ষার কারণে ভারতীয় বিমানগুলো এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।
এই ঘটনার কয়েক ঘন্টা আগেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সাংবাদিকদের জানান, বিশ্বস্ত গোয়েন্দা তথ্য রয়েছে যে পরবর্তী 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে। এমন অবস্থায় ভারতের যে কোনো আগ্রাসনের পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে ফোনালাপে তিনি এই হুঁশিয়ারি দেন। শেহবাজ বলেন, ভারত যদি আগ্রাসী পদক্ষেপ নেয় তবে পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে। এছাড়া ভারত যদি সত্যি পাকিস্তানে সামরিক অভিযান শুরু করে, সেক্ষেত্রে নিজেদের অস্তিত্ব ও সার্বভৌমত্ব রক্ষার্থে ভারতের বিরুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করবে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ গত সোমবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে চরম উত্তেজনা চলছে ভারত ও পাকিস্তানের মধ্যে। এই আবহে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানকে সমর্থন করে পোস্ট দেওয়ায় অন্তত 30 জনকে গ্রেপ্তার করেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের পুলিশ। রাজ্য প্রশাসনের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি অনলাইন। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতেও এই গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে। রাজধানী গুয়াহাটিতে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো সাদৃশ্য নেই। দুটি দেশ পরস্পরের শত্রু এবং আমরা তাই থাকব। এর আগে গত 24 এপ্রিল অর্থাৎ পেহেলগাঁওয়ের হামলার দুদিন পর গ্রেপ্তার করা হয়েছিল আসাম রাজ্য বিধানসভার বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের বিধায়ক আমিরুল ইসলামকে। 2019 সালে কাশ্মীরের পুলওয়ামায় ভারতের আধা সামরিক বাহিনী সিআরপিএফ এর গাড়িবহরকে লক্ষ্য করে যে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছিল, সেই সময় এই হামলাকে বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদীর ষড়যন্ত্র বলে উল্লেখ করে একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন AIUDF আসাম রাজ্য শাখার জ্যেষ্ঠ নেতা আমিনুল ইসলাম। 22 এপ্রিল পেহেলগাঁওয়ে হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পুরনো ভিডিও বার্তাটি ভাইরাল হয়। এর জেরে গ্রেপ্তার করা হয় বিধায়ক আমিনুল ইসলামকে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আমরা যারা এই সমাজে গুরুত্বপূর্ণ বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত, তাদের জন্য ডকুমেন্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে একটা পরামর্শ দিতে চাই যে আপনি এই সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মিশছেন, প্রত্যেকের সঙ্গে আপনার স্মৃতিটা সংরক্ষণে রাখুন। কিভাবে রাখবেন? একটা পন্থায় রাখতে পারেন, আপনি ছবি তুলে রাখুন। যার সঙ্গে যে কাজ করছেন, আজকে তিনি হয়তো আপনার পক্ষের লোক আছেন, কালকে তিনি বিরোধী পক্ষের হয়ে যেতে পারেন, তিনি আপনার বিরুদ্ধে কুৎসাও রচনা করতে পারেন। কিন্তু প্রত্যেক ব্যক্তির সঙ্গে কর্মকাণ্ডগুলো যদি আপনি সংরক্ষণে রাখতে পারেন, তাহলে একসময় এইসব দোষ, এইসব নিন্দাকে প্রতিরোধের ক্ষেত্রে এই ছবির ডকুমেন্টটি আপনার জন্য বড় উপকার করবে। সুতরাং আসুন স্মৃতিগুলো আমরা সংরক্ষণ করি, আমরা একটা গ্যালারি তৈরি করি। বছর শেষে আমরা সেই গ্যালারি যখন দেখব, তখন মনে হবে যে আমি তো অনেক কাজ করেছি। সেই অনুপ্রেরণা কিন্তু নতুন নতুন কাজ করার ক্ষেত্রে আপনাকে এগিয়ে রাখবে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের প্রধান রোনের বার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামী 15 জুন তিনি পদত্যাগ করবেন। ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য পদত্যাগের ঘোষণা দিয়েছে শিন বেটের প্রধান। তিনি আগামী 15 জুন পদত্যাগ করবেন। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গত মাসে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা থেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সুপারিশে বারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়, যা বর্তমানে ইসরায়েলের সর্বোচ্চ আদালত হাইকোর্টে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। নেতানিয়াহু বলেন, তিনি বারের উপর আস্থা হারিয়েছেন এবং হামলার আগে গোয়েন্দা ব্যর্থতার জন্য তাকে তীব্রভাবে সমালোচনা করেন। তবে বার দাবি করেন তার বরখাস্ত রাজনৈতিক ও ব্যক্তিগত উদ্দেশ্যে অনৈতিকভাবে করা হয়েছে। এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে বার বলেন, বহু বছর নানা ফ্রন্টে কাজ করার পরেও আমরা 7 অক্টোবরের হামলার পূর্বাভাস দিতে ব্যর্থ হই। সমস্ত নিরাপত্তা ব্যবস্থাই সেদিন ভেঙে পড়েছিল। তিনি বলেন, আমি সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছি এবং এই বিশেষ সন্ধ্যায়, যেখানে আমরা স্মরণ করি সাহস ও আত্মত্যাগ, আমি আমার পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করছি। বার আরও বলেন, হামাসের হুমকিকে আমরা
অবমূল্যায়ন করিনি। শিনবেট বরং বরাবরই এই হুমকিকে গুরুত্ব দিয়ে মোকাবেলা করেছে। কিন্তু তারপরও আমরা ব্যর্থ হয়েছি। এর সত্যতা এবং সংশোধন প্রক্রিয়া নির্ধারণ করতে হলে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় তদন্ত কমিশনের প্রয়োজন। নেতানিয়াহুর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ব্যক্তিগত দায়িত্ব পালনের মধ্য দিয়েই নেতৃত্বের আদর্শ গড়ে ওঠে। যারা দায়িত্ব নেয় না তাদের নেতৃত্বের অধিকার নেই। এর আগে গত বছর ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহরন হালিভা পদত্যাগের ঘোষণা দেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের গত 7 অক্টোবর ইসরায়েলে চালানো হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দেন তিনি। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।